আজকে কথা বলবো আমাদের আভ্যন্তরীণ এবং আরো কয়েকটি ইস্যু নিয়ে। প্রথমে আমি একটা ইন্টারেস্টিং গল্প বলতে চাই, গল্প মতো আর কি। সেটা হচ্ছে ভারত পাকিস্তান যেই দ্বন্দ্বটা এখন চলছে, এখানে পৃথিবীর কোনো দেশ সরাসরি নিন্দা করেনি, উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের দেশে উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের দেশে কোনো রাজনৈতিক দল ভারত পাকিস্তানের যেই অপারেশন করেছে, যে স্ট্রাইক করেছে, যে প্রতিশোধমূলক হামলা করেছেন, তার জন্য আমাদের দেশের কোনো রাজনৈতিক দলও নিন্দা করেনি এবং কোনো বিবৃতিও দেয়নি। কিন্তু একজন এই ঘটনার জন্য ভারতের নিন্দা জানিয়েছে, ভারতকে নিন্দা জানিয়েছে। তিনি হলো তারেক জিয়া। তা আমি একটু অবাকই হলাম যে সেটা দেখলো যে বিশ্বের কোন দেশ নিন্দা করেনি, উদ্বেগ জানিয়েছে, এবং বাংলাদেশেরও তার শরিক কোন দল, বিএনপির কোন শরিক দলও নিন্দা জানায়নি। সে কেন সরাসরি ভারতের নিন্দা করলো? পরে আমি ভাবলাম এটা তার একটা ব্যক্তিগত কি বলে অনুভূতি থেকে। কেন তার এই ব্যক্তিগত অনুভূতি হলো? ইনফ্যাক্ট কেউ যদি কোনো তার বাপ দাদার জন্মভূমিতে জন্ম না নিয়ে যদি অন্য একায়, না আমার বাড়ি ভোলায়, আমি যদি চট্টগ্রামে জন্ম নিতাম, আমার চট্টগ্রামের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন থাকতো, একটা সিম্প্যাথি থাকবে, এটাই স্বাভাবিক, জন্মস্থান বলে কথা। আবার আমাদের অনেকেই আছে যারা আপনার বিদেশে গিয়ে, যাদের বাবা মা বিদেশে গেছে, সেখানে জন্ম নিয়েছে, আবার আসছে। তো তারেক রহমানের ব্যাপার, তারেক জিয়ার ব্যাপারটাও ঠিক ওই রকমই। কর্ম ক্ষেত্র ছিল তার দাদার করাচিতে। তার বাবা জেনারেল জিয়া তখন 10 বছরের ছোট বালক, তাকে নিয়ে করাচিতে গেছে। তো তার বাবা সেখানে বড় হয়েছে, ওখানে লেখাপড়া করেছে, ওখানে বড় হয়েছে, ওখানে চাকরি বাকরি করেছে। 70 ট্রান্সফার হয়ে তারা বাংলাদেশে আসছে। চট্টগ্রামে জিয়া পোস্টিং ছিল। 60 সালে যখন খালেদা জিয়াকে বিয়ে করেন জিয়াউর রহমান, তখন ক্যাপ্টেন। খালেদা জিয়া তখন ক্লাস 9-এ পড়েন। তো বিয়ের পরে খালেদা জিয়াও সেখানে চলে গেছে। তো ওখানে 20 নভেম্বর 1965 তারেক রহমানের জন্ম হয় করাচিতে। বছর 5 ওখানেই কাটে তার শৈশব। তো সেই দিক থেকে তার এবং তার পরিবারের পাকিস্তানের প্রতি একটা সিম্প্যাথি বলি, ভালোবাসা বলি, একটা ফ্যাসিনেশন বলি, মোহ বলি, এটা থাকতেই পারে। এটা আমার ক্ষেত্রে হয়তো একই হইতো কিনা জানি না, বাট হয় এটা মানুষের মধ্যে। তো
আমার মনে হয়েছে যে বিয়ন্ড পলিটিক্স এটা তার নিজের একটা অনুভূতি থেকে উনি ভারতের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পক্ষে। যাই হোক, দেশের কথায় আসি। আপনারা জানেন যে হঠাৎ করে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে বেশ কিছু পুশিং হয়েছে ভারত থেকে বাংলাদেশে, খাগড়াছড়ি এবং কুড়িগ্রামে। এটা আমরা মিডিয়ায় শুনেছি, দেখেছি। আজকে পর্যন্ত শুনলাম যে 125 জন পুশিং করেছে। তো এখন তো ইউনুস সেন্টারের বড় মাতবর হলো খলিল উপদেষ্টা, কি নিরাপত্তা উপদেষ্টা, এবং রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ। তো এই বহুগুণের গুণান্বিত মানুষ উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছে যে ভারতকে নাকি নালিশ করেছে এই ব্যাপারে। এটা গতকালকের কথা, পরশু দিনের কথা। তারপরে ঢুকতেছে। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে আমরা একজন লোককে দেখলাম না যে কিনা পুশিংয়ের পরে বাংলাদেশে আসছে, যার একটা সাক্ষাৎকার, তার একটা বক্তব্য, সে কে, কোত্থেকে আসছে, কিভাবে আনছে, কে তাকে পুশ করেছে বাংলাদেশের সীমানায়। অথচ সোশ্যাল মিডিয়ায় ইউনুস সওদাগরের যে গ্যাংরা আছে, এরা বেশ প্রচার চালিয়ে যাচ্ছে যে ভারত এখানেও একটা উত্তেজনার সৃষ্টি করার জন্য পুশিং করতেছে। তো উপদেষ্টা খলিলের ভাষ্য মতে তারা তো ভারতকে বলছে, আদৌ বলেছে এটা আমার বিশ্বাস হয় না, কারণ এই ব্যাপারে ভারত এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। যদি বলে থাকে এই ব্যাপারে কোনো কিছু বলে নাই, বা এটাকে পাত্তাই দেয় নাই, বা এটার কোনো সারবত্তাই নাই। বাস্তবে এরকম কিছু ঘটেনি। হয়তো চোরা পথে কেউ কেউ হয়তো ঢুকেছে, সেটা একটা হতে পারে, কিন্তু ভারত অর্গানাইজ ওয়েতে শতাধিক লোককে ভিতরে ঠেলে দিয়েছে, এটা সচিত্র কোনো প্রতিবেদন আমরা পাইনি। তো যেহেতু ইউনুস সেন্টার থেকে সবসময় মিথ্যাচার করা হয়, তাদের সমস্ত বিশ্বাসযোগ্যতা, যাকে বলে ক্রেডিবিলিটি, দে হ্যাভ লস্ট ইট। তো তারা সত্য বললেও মানুষ এখন প্রথম বিশ্বাস করবে না, সবসময় তাদের কথাকে মানুষ মিথ্যা মনে করে। তাদেরকে এখন তথ্য উপাত্ত এবং হার্ড ডকুমেন্টস দিয়ে এই ধরনের ক্ষেত্রে লোককে হাজির করতে হবে, সচিত্র প্রামাণ্য দলিল দেখাতে হবে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। একে তো পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এই দ্বন্দ্বের কারণে আমাদের মিডিয়া যেভাবে পাকিস্তানের নেতাদের, পাকিস্তানের জেনারেলদের বানানো বেফাস ভিত্তিহীন কথা যেভাবে প্রচার করে সব মিডিয়া, একেবারে A to Z, ইলেকট্রনিক্স, প্রিন্ট, সোশ্যাল, সব, মানে এখানে একটা রেস চলতেছে, কে কত বেশি হাইলাইট করতে পারবে ইন্ডিয়ার কি একটা চুল ছিঁড়ে ফেলছে বা একটা খামচে দিয়েছে, এরকম গল্পকে ইতিহাস বানানোর জন্য, উপন্যাসে পরিণত করার জন্য, যা যা করার দরকার ইউনুসকে খুশি করার জন্য। আর আমাদের এখানে পাকিস্তানি যে পেটাত্তা আছে তাদের নেক নজরে থাকার জন্য কি ডেইলি স্টার, কি প্রথম আলো, কি টেলিভিশন, সব উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমরা পাকিস্তানের সেই পূর্ব পাকিস্তানি আছি। আমরা আগে বলতাম না যে
পাকিস্তানে বৃষ্টি পড়লে বা ঢাকায় ছাতা ধরে, সেই পূর্ব পাকিস্তানে আমরা এখন আছি। ভাবটা এরকম। আজকে আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে, চীনের রাষ্ট্রদূত কিছু কথা বলেছে। এর মধ্যে আজকের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্বে রক্ষার জন্য চীন বাংলাদেশের পাশে থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট as far as Arakan, Rakhine, Burma is concerned. আমরা জানি যে রাখাইন নিয়ে, করিডোর নিয়ে এবং আরাকান আর্মিকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে পশ্চিমা দেশগুলোর নির্দেশে, আমি নির্দেশই বলবো, মদদার বলতে রাজি না, নির্দেশে একটা বিরাট চক্রান্ত শুরু হয়েছে, যার বিপরীতে আমরা একটা চোরাবালিতে পড়ার সম্মুখীন হয়ে গেছি। এবার আগের এপিসোডে বলেছি, রাজনৈতিক দলগুলোর উচিত এক সুরে কথা বলা এবং সেনাবাহিনীকে অ্যাড্রেস করা। তারা যেন দেশের স্বার্থে বিরুদ্ধে যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হয়, অন্য কোনো দেশকে, অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে, অন্য কোনো দেশের নির্দেশ পালন করতে গিয়ে শপথ নিয়ে দায়িত্ব পালন করা সেই সব সেনা সদস্যরা যেন এ পথে পা না বাড়ায় এবং এখান থেকে বিরত থাকে। এখন এই খলিল যে এই টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করতেছে, পুরা ষড়যন্ত্রটাকে যে কোঅর্ডিনেট করতেছে সে হলো এই খলিল অ্যাডভাইজার। উনি পরশুদিন আবার আরেকটি কথা বলেছে যে রোহিঙ্গাদেরকে আরাকানের প্রশাসনের অংশ দিতে হবে। মানে কি? আরাকান বলতে তো এখানে কিছু নাই। আরাকান আর্মি হলো একটা অবৈধ দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন, সশস্ত্র সংগঠন, বিদ্রোহী গোষ্ঠী। তারা কোথায় যাবে? সেখানে রোহিঙ্গাদেরকে ওই তাদের বিভিন্ন পদে বা সংগঠনে তাদেরকে জায়গা দিতে হবে, এটা কেন বাংলাদেশ বলবে? আবার খলিল সাহেব এটাও বলেছে যে কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। উনি এত ডেসপারেট হয়ে গেছে, মানে এটা করবেই সে। এই ইউনূস বাংলাদেশকে বার্মার সাথে একটা যুদ্ধে জড়াবে, এই জন্য তারা বলতেছে কে কি বললো আমাদের কিছু যায় আসে না। বর্ডার যেহেতু অন্যরা নিয়ন্ত্রণ করতেছে, তাদের সাথে আমাদের কথা বলতেই হবে। ওকে, এটা ঠিক আছে, তাদের কাছে আমাদের কথা বলতে হবে। এই কথা তোমরা ওখানে যা খুশি তা করো, তোমাদের ওই জায়গার মধ্যে, আমাদের এই সীমানার মধ্যে আসবা না, আমাদের এখানে কোনো ঝামেলার সৃষ্টি করবা না, তোমরা পূর্বমুখী থাকো, পশ্চিমমুখী হবা না। এই হলো তাদের সাথে আমাদের কথা অ্যাজ এ স্টেট। এর বাইরে যদি আপনি খুচুর করতে যান, তার মানে হলো আপনি একটা রাষ্ট্রের বিরুদ্ধে এখানে বিদ্রোহীদের মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, তাদেরকে সহযোগিতা করতেছেন। তার মানে আপনি বার্মার বিদ্রোহীদের একটা অংশ হয়ে গেলেন, সহযোগী হয়ে গেলেন। এখন এইটা করতে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মুখীন হবে, এইটার প্রেক্ষিতেই আজকে
চীনের রাষ্ট্রদূত বলল, এটা কথার সিগনিফিকেন্সটা হচ্ছে যে তোমরা অন্য কোনো বিদেশি শত্রু, বিদেশি সব বন্ধু যাই হোক, তাদেরকে নিয়ে এখানে অন্য কোনো মেকানিজম করতে যাও না, আমরা আসি। আর চীন কোন পক্ষে এটা সবাই জানে, ইটস ওপেন সিক্রেট। অনেক আগে, আরো 1-2 মাস আগে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করো, রাষ্ট্রদূত ওয়েন এই কথা বলেছে। আমরা যখন এটা না কানাঘুষা হচ্ছে এবং রোহিঙ্গাদের থেকে দাবি তোলা হয়েছে যে তারা এই কমিটির মধ্যে ঢুকতে চায় না, তারা চায় তাদের দেশে ফিরে যেতে, তাদেরকে সেফ। তারা যদি মনে করে যে তাদের দখলে রোহিঙ্গাদের এলাকায় আরাকান আর্মির দখলে, ওকে, তারা রোহিঙ্গাদের জায়গা রোহিঙ্গাদেরকে বুঝিয়ে দেয়। রোহিঙ্গারা বলছে তারা সেখানে চলে যাবে, আমাদেরকে পাঠানোর দরকার নাই, আমরাই চলে যাব। এটা রোহিঙ্গাদের নেতারাই এই খলিলদেরকে জানিয়েছে। তো এখানে নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হয়েছে, আরেকটা জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা আগের এপিসোডে বলেছি, ইউনূস তার নিজের পাতা ফাঁদে পা দিয়েছে। এটা দিলেও তার সমস্যা হবে, না দিলেও তার সমস্যা হবে। দিলে বাঙালি জাতি তাকে ছাড়বে না, তাকে টেনে হেসতে যমুনা থেকে বাইর করে যা করার করবে। আর না দিলে পশ্চিমারা তাকে যা করার করবে। পাপ যখন পূর্ণ হয়ে যায় তখন সে ফেসাদে পড়বে। তো ইউনূসের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আর কত? আমি আজকে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি যে সেনাবাহিনীকে উজ্জীবিত রাখার জন্য, সেনাবাহিনীর মেন্টালি বুস্ট আপ করার জন্য, তারা যেন ডিস্ট্রাক্ট না হয়, সেজন্য হ্যাশট্যাগ দিয়ে আর্মি উইথ মাদারল্যান্ড দিয়ে একটা প্রচারণা শুরু করার জন্য। আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আপনারা এইভাবে এটা হোক আর যেভাবে হোক, আর্মি যাতে তাদের শপথ নেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে দেশের 1 ইঞ্চি জমিও বেআইনিভাবে, অবৈধভাবে কাউকে ব্যবহার করতে না দেয় এবং আমাদেরকে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না ঠেলে দেয়, সেই জন্য আর্মিকে প্রভাবিত করতে হবে। আশা করি আমাদের এখন রাষ্ট্রীয় নিরাপত্তার শেষ ভরসার স্থল সেনাবাহিনী তাদের যে কোনো স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের প্রতি তাদের দায়িত্ব পবিত্রতার সাথে পালন করবে। এটাই আমার আজকের কথা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।